Hey you. রুদ্রের গলার স্পষ্ট আওয়াজে কেঁপে উঠল রূপকথা। ফোন লুকিয়ে সম্মুখ লেকচার টেবিল পানে তাকাতেই রুদ্র মাথা ঝাঁকিয়ে বলে উঠল, Hey you. রুদ্রের আঙ্গুলি নির্দেশে রূপকথা চারপাশে বেকাবু তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রূপকথার পানে ক্লাসের সকল মেয়ে তাকিয়ে রইল। নতুন প্রফেসর আসতে না আসতেই নতুন ক্লাসে কি প্রশ্ন করতে পারে এই মেয়েকে তা যেন কারো মাথায় ঢুকলো না। দুই আঙ্গুলে মার্কারটাকে বেশ কায়দা করে ঘোরাতে ঘোরাতে রূপকথার সামনে এসে দাঁড়ালো রুদ্র। এরপর অল্প ঝুঁকে অদ্ভুত গলায় শুধালো, When someone faces unexpected danger, রুদ্র রাজের অদ্ভুত প্রশ্নে রূপকথা অবাক চোখে রুদ্রের কঠিন হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে রইল। রুদ্রের চোখ দুটোতে কেমন চতুরতার খেলা, ঠোঁটে ঠান্ডা হাসি, চাহনি নির্লিপ্ত অথচ গভীর। রূপকথা ফার্স্ট ক্লাসে এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল। সে এসবের উত্তর জানে না। ফার্স্ট বই কিনে কৌতূহল বশত 2-3 চ্যাপ্টার রিডিং পড়েছিল। সেখানে এমন অধ্যায় পড়েছে বলে মনে পড়ে না। তবুও মস্তিষ্ক ঘেটে কিছু মনে করবার চেষ্টা করলো রূপকথা। এরপর ফট করে বলে উঠল, Yes, you. I think sympathetic nervous system, sir. রূপকথার উত্তরে রুদ্র মাথা ঝাঁকিয়ে বলল, brilliant. বলেই হাততালি দিল। পুরো ক্লাসের মেয়েগুলো কেমন ঈর্ষান্বিত চোখে দেখতে লাগলো রূপকথাকে। রুদ্রের হাততালিতে রূপকথার মনে কোনো আনন্দ হলো না, বরং অযাচিত অজানা এক ভয় এসে বুকের মাঝে হানা দিল। রূপকথার ভয়কে দ্বিগুণ বাড়িয়ে গম্ভীর গলায় নাটকীয় ভঙ্গিতে রুদ্র বলে উঠল, এক্স্যাক্টলি। এমন সিচুয়েশনে পড়লে আমাদের হৃদয়ের গতিতে তেজ হয়, নিঃশ্বাসের গতি বেড়ে যায়, মনে হয় এই বুঝি প্রাণ গেল, সেই সাথে চিবুক গড়িয়ে ঘাম গড়ায়। বাট মিস, কথাটি বলে রূপকথার পানে বাঁকা চোখে তাকিয়ে রইল রুদ্র। রূপকথা রুদ্রের চাহনির মানে বুঝতে পেরে মাথা নত করে প্রত্যুত্তর করল, রূপকথা, রূপকথা চৌধুরী। রুদ্র স্মিত হেসে বলল, নাইস নেম। তো মিস রূপকথা, টেল মি ওয়ান থিং, হ্যাভ ইউ এভার ফিল দ্যাট সিচুয়েশন রিসেন্টলি? রুদ্রের তেজক প্রশ্নে কেমন কেঁপে উঠল রূপকথা। মানুষটার কথাবার্তা তার মোটেও ভালো লাগছে না। এত এত স্টুডেন্টের ভিড়ে রূপকথাকেই কেন এসব জিজ্ঞেস করছে এই রুদ্ররাজ। এদিকে রূপকথার পানে তাকিয়ে ঠোঁট টিপে হেসে চলেছে ক্লাসের মেয়েরা। রূপকথার নাজেহাল চেহারা দেখে তারা যেন বেশ আনন্দ পেল। রূপকথা রুদ্রের পানে তাকিয়ে ইতস্তত করে নিভু গলায় বলল, Can I sit? রুদ্র গম্ভীর গলায় উচ্চস্বরে বলল, নাও। রূপকথা রুদ্রের ধমকে কেঁপে উঠে ভীত মুখে একবার রুদ্রের পানে নজর বুলালো। রূপকথার ভীত মুখশ্রী দেখে ফিক করে হেসে দিয়ে রুদ্র বলে উঠল, জাস্ট কিডিং, প্লিজ সিট ডাউন। রুদ্রের এহেন আচরণ কেমন অদ্ভুত লাগলো রূপকথার। রুদ্রের সারোহের সাথে ক্লাসের মেয়েগুলো শব্দ করে হেসে উঠল। ফার্স্ট দিনে এমন নাস্তানা বোধ হয়ে চোখ ফেটে জল এলো রূপকথার। তবুও নিজেকে সামলে মাথা নিচু করে বসে গেল রূপকথা। রূপকথার পানে তাকিয়ে রুদ্র ঠোঁট কামড়ে মনে মনে বলে উঠল, আই উইল বার্ন এভরিথিং ইউ লাভ ডিয়ার সারফরাজ। তোর চোখের যে আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে দিচ্ছিস সেটার উত্তাপহীন ছাই দেখতে চাই আমি, এবং সেটা খুব শীঘ্রই। কলেজ ছুটির পর বিষণ্ণ মুখে বেরিয়ে এলো রূপকথা। ন্যালি বিভিন্ন কথা বলে রূপকথাকে হ্যাপি করতে চাইল, কিন্তু রূপকথার মন ভালো হলো না। ক্লাস শেষ করে রুদ্ররাজ চলে যেতেই ক্লাসের মেয়েগুলো রুদ্ররাজ আর রূপকথাকে কটাক্ষ করে ঠেস দিয়ে নানান কথা বলেছে। বুদ্ধির জোর না থাকলেও রূপের জোরে ঠিক সুদর্শন ডক্টরকে নিজের দিকে টেনে নেওয়া যায়। মেয়েদের এমন কুরুচি মন্তব্যে রূপকথা কোনো প্রতিবাদ করেনি, শুধু দ্রুত পদে ক্লাস ত্যাগ করেছে। ন্যালিকে নিয়ে বাইরের গেটে আসতেই সারফরাজকে দেখা গেল। গাড়ির সামনে ক্রস স্টাইলে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রূপকথাকে দেখতে পেয়ে দ্রুত হাতে সিগারেট ফেলে পায়ে পিষে মুখে হাসি রেখা টেনে এগিয়ে এলো। এরপর শোধালো, মন ভার কেন? রূপকথা সারফরাজের দরদ ভরা স্বরে ফুপিয়ে কেঁদে উঠল। রূপকথার কান্নায় সারফরাজ শক্ত গলায় শোধালো, কে কি করেছে? কোনো ছেলে টিজ করেছে? কেউ ফ্রেশার হিসেবে র্যাক দিয়েছে? সারফরাজের উৎকণ্ঠা দেখে ন্যালি অবাক হলো। সারফরাজ উত্তরের প্রতীক্ষায় রূপকথার হাত চেপে ধরে পুনরায় ভয়ানক গলায় শোধালো, হু ইজ দ্যাট বাস্টার্ড? রূপকথা চোখে জল মুছে সারফরাজের চোখের পানে তাকালো। রূপকথার অসহায় দৃষ্টি বুঝতে পেরে সারফরাজ বলল, গাড়িতে এসো, বাড়ি পৌঁছে দিচ্ছি। রূপকথা সারফরাজের পাশের সিটে বসলো, আর ন্যালি ব্যাক সিটে বসে মাথা নিচু করে রইল। গাড়িতে উঠে
ইঞ্জিন স্টার্ট করে সারফরাজ রক্ত হিম করা গলায় বলল, কে কি বলেছে রূপকথা? জাস্ট টেল মি হিজ নেম। কত বড় কলিজাওয়ালা দেখতে চাই। রূপকথা সারফরাজের পানে তাকিয়ে ভয়ার্ত গলায় বলে উঠল। ডক্টর রুদ্ররাজ। রৌদ্ররাজ নাম শুনে সারফরাজের চোয়াল কেমন শক্ত হয়ে উঠল। নীল চোখ জোড়া মুহূর্তেই অগ্নিবর্ণ হলো, সেই সাথে ফুলে উঠল ঘাড় আর কপালে নীল শিরা। অধিক ক্রোধে নাকের পাতা আর থুতনি কেঁপে উঠল সারফরাজে। মস্তিষ্ক হলো বিক্ষিপ্ত, তবুও নিজেকে সামলে নিয়ে শুধালো। কি বলেছে? রূপকথা একে একে প্রত্যেকটি ঘটনা সারফরাজকে খুলে বলতেই সারফরাজ ফোন বের করে ডায়াল করলো একটা নম্বরে। ও পাশ থেকে ফোন রিসিভ হতেই সারফরাজ গর্জে ওঠা গলায় বলে উঠল। ও পাশ থেকে ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি ভাষায় ব্রাউনি কিছু বলল, কিন্তু কানে তুলল না সারফরাজ। সে ধমকে বলে উঠল, জাস্ট শাট আপ, আই এম অলরেডি ডান লিসেনিং। বলেই ফোন কেটে দিল সারফরাজ। এরপর সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, ভুল মানুষের সাথে মজা লুটেছিস তুই রুদ্র। সামান্য হাসির জন্য আমি তোর দুঃস্বপ্ন হয়ে তোকে ধাওয়া করব। তোর সবগুলো দাঁত একটা একটা করে তুলে নেবো আমি। কতদিন এভাবে হাসতে পারিস তুই, আমিও দেখতে চাই। ওয়েস্ট হলিউড, লস অ্যাঞ্জেলস। নিস্তব্ধ শীতল গা ছমছমে নিশুতি রাত। ঘড়িতে সময় রাত 3:20। আশপাশে কোনো মানুষের নিশানা নেই। নিশাচর প্রাণীগুলো বোধহয় ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছে। যতদূর দৃষ্টি যায় তত দূরে চারপাশ ধুধুয়া নীরবতার চাদরে আবৃত। দিনের ঝলমলে রোশনাইয়ে যে শহর আভিজাত্য ওর ভদ্রতার মুখোশ পরে থাকে, রাতের আধার নামার সাথে সাথে তা পাপের নগরী হয়ে ওঠে। বেলেল্লাপনা, সম্ভোগ আর ভয়ানক নেশায় ডুবে থাকে এই শহর। অপকর্মে লিপ্ত মানুষগুলোর জন্য রাতটুকু যেন স্বর্গীয় সুধা। ওয়েস্ট হলিউড শহরে এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্য ক্রিস্টাল স্যালাস বার। বারটির ঝলমলে আলোক সজ্জা আর শরাবের নিশা ধরানো গন্ধে চোখ বুঝে আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। লস অ্যাঞ্জেলসের বড় বড় পয়সাওয়ালা মানুষ কারি কারি টাকা খরচ করে এখানে আসে ফুর্তি করতে আর রাতভর দামি দামি মদ গিলতে। শুধু কি তাই, রাতের ঘনত্ব বাড়ার সাথে সাথে চুপি চুপি আদান প্রদান হতে থাকে মদ ভর্তি কাচের গ্লাস। সেই সাথে আঁকা হয় কারো সর্বনাশের নীল নকশা, নয়তো কারো প্রাণনাশের রক্তিম মানচিত্র। এখানে জীবন চলে রাতের আলোয় আর মদের ঘোরে। এই শহরে কেউ কাউকে চেনে না, শুধু চিনে টাকা, নেশা আর প্রতারণা। বারে আসা প্রত্যেকে মানুষরূপী পশু। মায়া, মমতা, দয়া এদের হৃদয়ে নেই। যা আছে তা কেবল ক্রূরতা আর হিংস্রতা। সন্ধ্যা নামার সাথে সাথে ওয়েস্ট হলিউডের এই বারে সুটবুট পরা ভদ্রলোকগুলো বুক ফুলিয়ে ভেতরে ঢুকে, সাথে লাস্যময়ী লাল লিপস্টিক মাখা সফেদ সুন্দরী। আপাতত দৃষ্টিতে দেখলে নিত্যদিনের সাধারণ ঘটনা মনে হয়, কিন্তু গভীরে চোখ রাখলে নজর আটকায় প্রাণ খোয়ানো নকশায়। ওয়েস্ট হলিউড শহরের ক্রিমসন সেলার বারটি আজ ফাঁকা। অবশ্য এর কারণ হচ্ছে হিমশীতল আবহাওয়া। তাপমাত্রা 6°C। আকাশ জুড়ে ঝাপসা কুয়াশার ধূম্রজাল। বাতাসের হিম প্রবাহে মনে হচ্ছে খুব শীঘ্রই বরফ ঝরবে। হলো তাই। মুহূর্তেই টপ টপ শব্দে বরফ কণা ঝরতে শুরু করলো এবং ধীরে ধীরে তা ঝরঝরে আওয়াজে রূপ নিল। আজকের এই অধিক শীতলতা যেন শহরের হাড় জমিয়ে দিচ্ছে ঠান্ডা হাওয়ায়। বরফের স্তূপ, শস্য, বাতাসের আওয়াজ আর পাতা নীরব খসে পড়ার শব্দ সব কেমন ভয় বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে কোথাও বড় কোনো অঘটন ঘটতে চলেছে। এহেন ভয়ানক রাতের বরফ আর বাতাস চিরে বেরিয়ে এলো কালো হুডিতে আবৃত এক মানব। তার চেহারা মাথার কালো ক্যাপ আর মাস্কে ঢাকা, শরীরের অবয়বে তাগড়া যুবক। যুবকের পেশিবহুল দুই হাতে বিভিন্ন যন্ত্রপাতি আর পেট্রোলের গ্যালন। যুবক প্রথমে চারপাশ ভালো করে নজর বুলালো, এরপর ঘস ঘস করে বরফ মারিয়ে হেঁটে চলল বাড়ির ভিতরে। বাড়ির দরজায় বৃহৎ তালা ঝুলছে। যুবক সেই তালার পানে তাকিয়ে বাঁকা ক্রূর হাসল। এরপর হাতের লক কাটার মেশিন দিয়ে বিনা পরিশ্রমে খুলে ফেলল বৃহৎ তালাখানা। এরপর এগিয়ে গেল ড্রিঙ্কস কর্নারে। বিশাল আধুনিক রাজকীয় বাড়ির চারপাশটা একবার চোখ বুলিয়ে হেঁটে গেল থরে থরে সাজিয়ে রাখা শতবর্ষীয় দামি অ্যালকোহল ক্যাবিনেটের দিকে। এরপর বিড়বিড় করে আওড়ালো মদের বোতলের নাম। শ্যাতো মার্গো 1982, রোমানে কর্তি 2005, হ্যানেসি প্যারাডাইস গ্লেন ফিডিস্ট রিজার্ভ 50 বছর। এরপর ভয়ানক শীতল গলায় বলে উঠল,
আদেশ পালন করতে আমি সর্বদা অজ্ঞাবহ। যুবকের মুখের হিংস্র অবয়ব মাস ভেদ করে স্পষ্ট হলো না, কিন্তু তার বাদামি চোখ জুড়ে প্রতিশোধের নেশা সুস্পষ্ট। যুবক নিজের পেশিবহুল হাতের সাহায্যে এক এক করে টেনে ফেলে দিল সবগুলো নেশাদ্রব্য রাখার তাক। মার্বেল পাথরওয়ালা শক্ত মেঝেতে পড়ে কাচের বোতলগুলো ঝনঝন ঝনঝন শব্দে উদ্বেলিত করলো চারপাশ। মুহূর্তেই সকল নিস্তব্ধতার পতন ঘটল। ভারী অ্যালকোহলের হাজার হাজার ডলারের বোতলগুলো মেঝেতে বিলীন হয়ে টুকরো টুকরো কাঁচ ছড়িয়ে পড়লো মার্বেলের উপর। তারপর চুপচাপ পেট্রোলের বোতলের ক্যাপ খুলে ছিটিয়ে দিল বারের প্রত্যেকটা কোনায় কোনায়। পেট্রোলের উটকো গন্ধে স্পষ্ট তরল মৃত্যুর ছাপ। ভাঙা মদ আর কেরোসিন মিলেমিশে একাকার হতেই একটা লাল লাইটার জ্বালিয়ে ছুড়ে দিল বারটার মেঝের মাঝখানে। অ্যালকোহল আর পেট্রোল আগুনের স্পর্শ পেতেই কেমন দাউ দাউ করে জ্বলে উঠল। এদিকে বরফের শীতলতা, অন্যদিকে আগুনের উত্তপ্ত লেলিহান শিখা, সেই সাথে এলোমেলো দাপিয়ে বেড়ানো হিমশীতল বাতাস। ছুটে আসা শীতের হাওয়া আর বরফের ভিতরও সে আগুনে থেমে থাকলো না। আগুনের চূড়ান্ত উত্তাপে বারের দামি থাই জানালার কাঁচ ফুটে গেল। ছাদের কাঠামো চিৎকার করে চটচটে শব্দে ভেঙে পড়ল বোধ হয়। সেই সাথে বাতাসে মিশল পোড়া পদার্থের ঘ্রাণ। কিন্তু এত কিছুতেও ওই মানব থামল না। সে বার থেকে বেরিয়ে বাইরে ঠাই দাঁড়িয়ে রইল। জলুস মাখা দামি বারের ধ্বংসযজ্ঞ তাকে পরিতৃপ্ত করল। বারের সবকিছু যখন ধীরে ধীরে মাটিতে বিলীন হলো, তখন হরে মানব নিজের ফোন খানা পকেট থেকে বের করলো। এরপর ঘস করে এক বার্তা লিখে পাঠিয়ে দিল কাঙ্ক্ষিত নম্বরে। বার্তাখানা পাঠিয়ে উত্তরের প্রতীক্ষায় স্ক্রিনে নজর নিবদ্ধ করলো শ্বেতাঙ্গ যুবক। মুহূর্তেই যুবকের গোলাপি ঠোঁটের কোণের হাসিটা প্রশস্ত হলো। ফিরতি জবাব এসেছে। ইউ হ্যাভ আর্নড এ অর্থি রেওয়ার্ড অ্যাজ ইউ উইশ ডিয়ার কাই। মেসেজটা বার কয়েক বিড়বিড় করে পড়ল। কাই নামক ফ্রান্সের বংশোদ্ভূত ছেলেটি। এরপর মুখের মাস্ক খুলে ঠোঁট কামড়ে ধরে লিখল। কয়েক পল গড়াতেই ফিরতি উত্তর এলো পুনরায়। উত্তরে কাইয়ের হাসি আরো প্রশস্ত হলো। নিজের খুশির বহিঃপ্রকাশ ঘটাতে সে আগুনের আরেকটু সামনে এগিয়ে গিয়ে আগুনের জ্বলন্ত শিখায় হাতের পেট্রোল সহ গ্যালন ছুঁড়ে ফেলল। পেট্রোলের স্পর্শে আগুন আরো ভয়াবহ রূপে জ্বলে উঠল। সে কমলা রঙা আগুনের পানে চকচকে চোখে তাকিয়ে চিৎকার করে উৎফুল্ল আওয়াজে কাই বলে উঠল, Don't you know who I am today? I am the servant of the Sugar King. And you? বলেই হো হো শব্দে হাসল। এরপর বিড়বিড় করে বলে উঠল। ধীরে ধীরে আগুনের শিখা নমনীয় হয়ে উঠল। পোড়ানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই হয়তো। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। ধ্বংসবার আর বাইরের বরফ স্তূপ মিশ্রিত পরিবেশ দেখে যুবক তাচ্ছিল্য করে বলে উঠল। সূর্যের তেজ ধীরে ধীরে মিয়ে যেতে শুরু করেছে। অন্ধকার এসে ক্রমশ হাতছানি দিয়ে ডেকে চলেছে। আকাশ জুড়ে বিচরণ করছে নীড়ে ফেরা বিহঙ্গের দল। এই বুঝি সূর্যখানি পাটে ডুবল। বিরস মুখে সুফিয়ান চৌধুরী নিজের ঘরের এক কোণে ইজি চেয়ারে মাথা হেলিয়ে বসে আছেন চোখ বুঝে। সবকিছু কেমন বিষণ্ণ আর দম বন্ধকর লাগছে। ভেতরের অসহনীয় অস্থিরতা আর দুশ্চিন্তা কারো কাছে প্রকাশটুকু করা যাচ্ছে না। অধিক চিন্তায় মাথাটা কেমন তীক্ষ্ণ ব্যথায় চিরচির করে উঠল। মাথায় চুল টেনে ধরে সুফিয়ান মনে মনে ভাবতে লাগলেন, যে ভয় এতগুলো বছর মেয়েটাকে লুকিয়ে রাখতাম, অবশ্যই সেই ভয় সত্যরূপে প্রত্যক্ষ হলো। কিন্তু কেন? এর থেকে পরিণত কি? রূপকথার মায়াবী মুখশ্রী আর সারফরাজের পশু সম সত্তা কোনোভাবেই মানতে পারছেন না তিনি। বাবা হিসেবে মেয়ের এহেন বিপথে বাড়ানো পা কিভাবে রোধ করবেন তিনি? মেয়ে যদি জেনে বুঝে এমন অগ্নিপথে পা বাড়ায়, তবে তাকে ঠেকানোর সাধ্য কার? অন্ধকারে নিমজ্জিত কক্ষে নিঃশব্দে এসে আলো জ্বালিয়ে কক্ষ আলোকিত করল রেখা। এরপর তপ্ত শ্বাস ফেলে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ধীরলয়ে শুধালো, কয়েকদিন ধরেই তোমাকে কেমন বিধ্বস্ত ঠেকছে, কি হয়েছে খুলে বলো তো? রেখার আকস্মিক স্বরে হকচকিয়ে উঠল সুফিয়ান। এরপর নিজেকে ধাতস্থ করে আমতা আমতা করে বলে উঠল, কখন এলেন? রেখা বিছানার এক কোণে বসে উত্তর করলেন, এই মাত্র। সুফিয়ান আলগোছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর নামাজের তাগাদা দিয়ে বলে উঠলেন, ঘুমিয়ে গিয়েছিলাম, কখন আজান পড়েছে টের পাইনি। আজকাল শরীরটাও খুব ক্লান্ত হচ্ছে, প্রেশারটাও বেড়েছে খানিকটা। সুফিয়ানের উত্তরে রেখা তপ্ত শ্বাস ছেড়ে সন্দিহান চোখে পুনরায় শুধালো, তোমাকে কয়েকদিন ধরে মন মরা লাগছে, কি হয়েছে? শুধু কি শরীর খারাপ
নাকি অন্য কিছু? সোফিয়ান রেখাকে কিছু বুঝতে না দিয়ে উত্তর করলো। মেয়েটার জন্য মন খারাপ লাগছে রেখা, এদিক থেকেও প্রচুর চাপ, ট্রান্সপোর্টটাও বেশ ঝামেলার হচ্ছে। রেখা সোফিয়ান চৌধুরীর কথায় তাল মিলিয়ে বলে উঠলেন, মেয়েটার জন্য আমারও খারাপ লাগছে, এতগুলো দিন ওকে ছেড়ে কখনো থাকিনি। বলতে বলতেই রেখার গলা ধরে এলো। নিজেকে কোনো মতে সামলে আবদার করলো, একবার গিয়ে দেখে আসলে কেমন হয়? সোফিয়ান প্রত্যুত্তরে মাধুর্যহীন গলায় বলে উঠল, নামাজে যাও রেখা, সময় বেড়ে যাচ্ছে, কয়েকদিন পর এমনিতেই ঢাকা যাচ্ছি। পুরোটা দিন ঈদ আনন্দের ন্যায় কাটলো সারফরাজের। রুদ্ররাজের হাঁটুতে আঘাত করে মাটিতে মুড়িয়ে বসাতে পেরেছে ফাইনালি। যখন রুদ্ররাজ জানবে সারফরাজ তার পিঠ পিছে কত বড় ছুরি বসিয়েছে, তখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? ক্রোধে ফুঁসে উঠবে, কাঁদবে, নাকি পাল্টা আক্রমণে নকশা আঁকবে? পাল্টা আক্রমণ কি ধরনের হতে পারে? যদিও এসব বিষয়ে সারফরাজের কোনো ভ্রুক্ষেপ নেই। টাকা পয়সার সাময়িক ক্ষতি সে কোনো ক্ষতির কাতারে পড়ে না। টাকা পয়সা দুই হাতের ময়লা। বুদ্ধি আর তাকত থাকলে টাকা কামানো পানির মতো সহজ। জীবনে সারফরাজ যে টাকা কামিয়েছে তার সিকিভাগ রুদ্ররাজ চোখে দেখেছি না সন্দেহ। নিজের আভিজাত্য, গাম্ভীর্য আর অহংকারে তাচ্ছিল্য হাসলো সারফরাজ। লালচে ঠোঁট জোড়ায় কেমন ক্রোর দেখালো সেই হাসি। এরপর হাঁক ছেড়ে ডেকে বলে উঠল, লুইস। ডাক শোনা মাত্র বাইরে থেকে ড্রয়িং রুমের ভেতরে এসে দাঁড়ালো ইয়ং আর লুইস। অবনত মস্তকে দুই হাত বুকে ভাঁজ করে দুজনেই উত্তর করল। ড্যাড। দেহরক্ষী দুজনের মুখে ড্যাড সম্বোধন শুনে আজ একটুও ভালো লাগলো না সারফরাজের। কেমন বেখাপ্পা শোনালো চেনা পরিচিত সম্বোধন। ফর্সা কপালটাও কুঁচকে এলো। মুখে চরসূচক বিরক্তিকর শব্দ ফুটিয়ে পায়ের উপর পা তুলে নড়েচড়ে বসলো সারফরাজ। এরপর দুজনের পানে গভীর দৃষ্টি মেলে গম্ভীর গলায় বলল, ফার্দার ডোন্ট কল মি ড্যাড, জাস্ট সে বস। সারফরাজের মুখে বস নাম শুনে লুইস আর ইয়ং কিছুটা অবাক হলো। এতগুলো বছরে ড্যাড সম্বোধনে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। আজ বস শব্দটা কেমন অদ্ভুত লাগলো তাদের কাছে। ড্যাড শব্দটা যেমন আন্তরিক আর ভালোবাসার, বস শব্দটা তার বিপরীত, সম্পূর্ণ নতুন এক শব্দ। তবুও ইয়ং আর লুইস মাথা ঝাঁকিয়ে উত্তর করল। ওকে বস। বস শব্দটি মনোপুত লাগলো সারফরাজের। ড্যাড, বাবা অথবা পাপা ডাকবে তার ওরসজাত সন্তান। কত প্রশান্তি না দেবে কানে শীতলতা জাগানো সেই ডাক। সারফরাজ মনে মনে ভাবলো একদিন তার ঘর হবে, সংসার হবে, একটা ভালোবাসার বউ থাকবে, আর এক ঝাঁক বাচ্চা কাচ্চা। সবসময় খলবলিয়ে বেড়াবে ছোট ছোট হাত পা আর মায়াবী মুখশ্রী। ক্লান্ত দেহে স্ত্রী নামক মানুষটার কোলে ধপ করে মাথা রেখে নির্ঘুম চোখ দুটো বুজে নিজেকে পরিশ্রান্ত করবে সারফরাজ। কিন্তু কবে আসবে সেই সুদিন? আদেও কি সারফরাজ এসব ডিজার্ভ করে? বিধাতা কি রূপকথার সাথে এত সুন্দর স্বপ্নের ঘর তাকে বাঁধতে দেবে, নাকি কোনো ঝড়ো হাওয়া এসে ভেঙে দেবে তাদের খড়কুটোয় মোড়ানো ভিত্তিহীন সম্পর্ক? না না, এই কিছুতেই হতে পারে না। তবে আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দেব। যেই স্বপ্ন আমার কঠিন হৃদয় দীর্ঘ অপেক্ষার পর দেখতে চলেছে তা পরিপূর্ণ না হয়ে কখনোই মাঝপথে ভেঙে গুড়িয়ে যেতে পারে না। এ আমি কিছুতেই হতে দেব না। রূপকথা আর আমার মধ্যে বাধা হয়ে যে আসবে তাকে নিশ্চিহ্ন করে ফেলবো আমি, হোক সে সুফিয়ান চৌধুরী অথবা রুদ্ররাজ। কথাগুলো ভেবেই সারফরাজের চোয়াল শক্ত হয়ে উঠল। সেই সাথে ফুলে উঠল কপালের শিরা। চোখ দুটোতে নীলছে ক্রোধ। হাতে ধরে রাখা হুইস্কির ছোট গ্লাসটাকে আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল সারফরাজ। ভেতরের ভয় মেশানো আশঙ্কা কেমন চেপে ধরল হৃৎপিণ্ড। সারফরাজ সহ্য করতে না পেরে আরো জোরে মুঠি পাকিয়ে চেপে ধরল কাচের গ্লাস। পদার্থের তৈরি পাতলা গ্লাস সইতে পারল না সারফরাজের বল। চুরচুর করে ভেঙে গুড়িয়ে গেল হাতের শক্ত মুঠোয়। গ্লাস ভাঙার চিকন ঝনঝন শব্দে ইয়ং আর লুইস ডেকে উঠল। বস। ধ্যান ছেড়ে বেরিয়ে হাতের পানে দৃষ্টি নিবদ্ধ করল সারফরাজ। ইতোমধ্যে হাত কেটে রক্তধারা প্রবাহিত হচ্ছে। হাতের তালুতে বিঁধে রয়েছে ছোট ছোট কাছের টুকরো। হাতের মুঠো খুলে সারফরাজ এক ধ্যানে তাকিয়ে রইল সে ক্ষতবিক্ষত হাতের পানে। ইয়ং এগিয়ে এসে হাত দেখতে চাইল, কিন্তু অন্য হাতের ইশারায় তাকে থামিয়ে সারফরাজ বলে উঠল, নিজেকে সামলে নিতে জানি আমি। তোমরা রূপকথার দিকে নজর দাও, রুদ্র ওকে টার্গেট করেছে। ইয়ং সম্মতি জানিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। পেছন পেছন গেল লুইস। দুজনেই যাবার পানে তাকিয়ে তপ্ত কম্পিত শ্বাস ছাড়ল সারফরাজ। এরপর দরদহীন ভাবে টেনে তুলল হাতে বিঁধে থাকা কাজ। এমন সময় সারফরাজের ফোনখানা ভো ভো করে বেজে উঠল।
স্ক্রিনে রূপকথার নাম ঝলমল করছে। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে তড়িৎ ফোন তুলল সারফরাজ। এরপর আদুরে গলায় বলল, ইয়েস। ও পাশ থেকে রূপকথার লাজুকত মিশ্রিত আবদার এলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। রূপকথার আবদারে ধুকপুক করে উঠল সারফরাজের অনুভূতিহীন বক্ষ। রক্ত ভেজা হাতে বুক চেপে ধরে সারফরাজ ধীর লয়ে বলল, তুমি কিন্তু ভুল করছো। রূপকথা মিষ্টি হেসে উত্তর করল, ভুলটাই সঠিক লাগছে আমার কাছে। তুমি আসবে কিনা বলো, না হলে আমিই আসছি। সারফরাজ স্বাভাবিক গলায় শুধালো। এসো না রূপকথা, সামনের পথ কণ্টাকাবৃত। সারফরাজ স্বাভাবিক গলায় শুধালো, ভয় পাচ্ছ? আমি হারানোর ভয় পাচ্ছি। এরপর আর আমার আঁকড়ে ধরার মতো কিছুই অবশিষ্ট থাকবে না। আমি ধুকে ধুকে মরব, রুহ পর্যন্ত কেঁপে উঠবে সেই হারানোর ব্যথায়। আমি সইতে পারবো না রূপকথা। কথাগুলো বলতে বলতে গলার স্বর মোটা হয়ে এলো সারফরাজের। সেই সাথে শব্দগুলো হলো ভাঙা ভাঙা। রূপকথা সারফরাজের অপ্রকাশিত অনুভূতি টের পেয়ে বলে উঠল, আমি হারাতে আসিনি সারফরাজ, তবে এত দ্বিধা কেন? তোমার বাবা কখনোই মানবে না এই সম্পর্ক, তারা কষ্ট পাবে। সারফরাজ রূপকথার প্রশ্নের উত্তর দিল না। সে মনে মনে বলল, সত্যি মনটা বড্ড অবুঝ। এর উপর কারো নজরদারি দখলদারিত্ব চলে না। সে তার মতোই চলতে চায়, মুক্ত, স্বাধীন, বাধাহীন। সারাদিন দেখিনি তোমায় সারফরাজ। আমার দিনটা শেষ হয়েছে তোমার আইস ব্লু চোখ জোড়া না দেখে। আমি শান্তি পাচ্ছি না। আমার রাতের ঘুম হবে না, ইভেন পড়াতেও মন বসাতে পারছি না আমি। প্লিজ এক পলক দেখতে চাই আমি। বলো আসবে? রূপকথার আবদার এবার ফেরাতে পারল না সারফরাজ। ফট করে উত্তর করল, অলরাইট, আই উইল কাম ফর ইউ। সারফরাজের উত্তরে প্রশস্ত হেসে রূপকথা বলে উঠল, একটা সারপ্রাইজ দেবো তোমায় আজকে। সারফরাজ ছোট করে বলল, কি? এখন মোটেও বলবো না। এলে নিজ চোখে দেখবে, আর তাড়াতাড়ি আসবে। অপেক্ষায় থাকবো আমি। বলেই ফোন কেটে দিল রূপকথা। সারফরাজ বুক চেপে এখনো ওভাবেই বসে আছে। কি রে, এমন স্ট্যাচু হয়ে বসে আছিস কেন? হঠাৎ অভিরূপের গলার স্বর শুনে হুঁশে ফিরল সারফরাজ। এরপর নড়ে ছড়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, চলো ফুপি শাশুড়ির বাড়ি থেকে ঘুরে আসি। সারফরাজের এহেন তামাশামূলক মশকরা শুনে আঙ্গুল দিয়ে কান চুলকে সারফরাজের পানে এগিয়ে এলো অভিরূপ। এরপর সারফরাজের বুকে হাত রেখে অবিশ্বাস্য গলায় শুধালো, টেল মি অনেস্টলি, ডিড ইউ হার্ট অ্যাকচুয়ালি বিট ফর হার? সারফরাজ অল্প মাথা দোলাতেই অভিরূপ লাফিয়ে বলে উঠল, ও মাই গড, মারা গেছে? ফুল ফুটেছে ফাইনালি? অভিরূপের বেশ উচ্ছ্বাস কাজ করলো। ছোট বাচ্চার মতো নাচতে ইচ্ছে করলো, কিন্তু বয়সের মাপকাঠি হিসেবে পারল না বাচ্চামো করতে। তবুও কোমর দুলিয়ে অল্প নিচে বলে উঠল, ক্যালিফোর্নিয়ায় ফিরে পার্টি দেব সবাইকে নিয়ে। আপাতত চল যাই, ভাবিকে দেখে আসি। অভিরূপের মুখে ভাবির সম্বোধন শুনে কিছুটা লাজুক হাসলো সারফরাজ। এরপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, জাস্ট আ মিনিট, আই উইল বি ব্যাক। ঢাকায় আসার সময় গুনে গুনে 6টা শাড়ি এনেছে রূপকথা। একটা একদম কালোর সাথে কালো সুতার কাজ আর দামি স্টোন লাগানো, আর একটা মাল্টি কালার, বাকিগুলো বিভিন্ন কালারের। এক একটার ম্যাটেরিয়ালস এক এক রকম। খুঁজে খুঁজে কালো রঙের পাতলা জর্জেট শাড়িটা হাতে তুলে নিল রূপকথা। এরপর ম্যাচিং পেটিকোট আর ব্লাউজ। দক্ষ হাতে কালো শাড়িখানা মোমের ন্যায় ফর্সা দেহে জড়িয়ে আয়নার সামনে বসলো রূপকথা। ফর্সা মোহনীয় মুখে হালকা মেকআপ টাচ দিয়ে ঠোঁটে মেরুন রঙের একটা লিপস্টিক মাখালো। চোখের কোল ঘেঁষে মোটা করে কাজল লেপটে চোখটা স্মকি শ্যাডো প্ল্যাটারে সাজালো। চুলগুলো কাঁধের দুই পাশে ফেলে উঠে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে বেশ কয়েকবার পরখ করলো। সাজ কমপ্লিট হতেই ঘড়িতে সময় দেখল রূপকথা। রাত প্রায় 12টার কাছাকাছি। আমজাদ, হায়দার আর শিউলি অনেক আগেই ঘুমিয়ে গেছে। মানুষ দুটো বড়ই স্বাস্থ্য সচেতন আর ঘুম কাতুরে। পৃথিবী ধসে যাবে তবুও এদের ঘুম ভাঙবে না। ন্যালি পড়তে পড়তে পড়ার টেবিলেই ঘুমিয়েছে। ঘুম নেই শুধু রূপকথার চোখে। সারফরাজকে দেখার তৃষ্ণায় তার চোখ জোড়া তৃষিত। রিডিং টেবিলে বসে বসে অপেক্ষার প্রহর গুনছে রূপকথা। সারফরাজ এখনো আসেনি। মনের অস্থিরতা কমাতে না পেরে সারফরাজের ফোনে কল করলো রূপকথা, কিন্তু সংযোগ বন্ধ। ধীরে ধীরে কেটে যাচ্ছে সময়, কিন্তু সারফরাজের দেখা নেই। পুনরায় কল করলো রূপকথা, এবারও নম্বর বন্ধ। অপেক্ষার প্রহরগুলো এখন বিষাক্ত হয়ে উঠল তার কাছে। মন আকাশে অভিমানের মেঘ জমল। এই বুঝি চোখের দুকুল ছাপিয়ে অশ্রু বর্ষণ উপচে পড়ায়।
অভিমান আর কষ্টে ফুপিয়ে উঠল রূপকথা। সারফরাজ জানতেও পারল না বোধ হয় তা, হয়তো জানার চেষ্টাই করছে না। ঘড়িতে দীর্ঘ সময় পর আবার নজর বুলালো রূপকথা। রাত 2:15। রূপকথা বুঝল সারফরাজ আসবে না। মানুষটা বড্ড নির্দয় আর বেখেয়ালি। প্রতিশ্রুতিটাও বোধহয় মিথ্যে, কিন্তু রূপকথা তো তাকে সত্যরূপে মনে প্রাণে চায়। তবে সারফরাজ চায় না কেন? সারফরাজের কঠিন মুখশ্রী দেখে আত্মারাম পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে। সারফরাজের আলো আধারি মুখের পানে তাকিয়ে রূপকথা বিড়বিড়ালো। মুহূর্তে গাড়ি থেমে গেল। থামলো বললে ভুল হবে। সারফরাজ ব্রেক কষে থামিয়েছে। আচানক গাড়ি থামাতে অবাক হলো রূপকথা। আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগে কপাল কুঁচকে চোখে মুখে বিরক্তি ঢেলে সারফরাজ পিছনের দিকে তাকিয়ে ভরাট স্বরে বলে উঠল, গাড়ি থেকে নেমে যা, আর নিয়ে যাব না তোকে। বাকি রাস্তা একা একা ভিজে ভিজে হেঁটে যাবি তুই। নাম আমার গাড়ি থেকে, কুইক। থমথমে উত্তপ্ত ভ্যাপসা গুমট গভীর রাত। ঘড়িতে সময় কত তা জানা নেই। দূর থেকে রাস্তার বেনামি কুকুরের মিহি খেউ খেউ ধ্বনি ভেসে আসছে। উত্তপ্ত গরম বাতাস গায়ে জ্বালা দড়িয়ে দেবার জন্য যথেষ্ট। সেই সাথে ঝিঝি পোকার এক নাগারে ডেকে চলা মেজাজ বিক্ষিপ্ত করে দিচ্ছে। এহেন অস্থির প্রকৃতির খেলায় শহরের জনমানবহীন নিস্তব্ধ হাইওয়ের অন্ধকার বাঁকে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন মানব। আশপাশে ল্যাম্পপোস্টের খুঁটি না থাকায় পথটা ঠিক সেভাবে আলোকিত হয়নি। অদূরের সোডিয়াম লাইটে কেঁপে ওঠা টিমটিমে আলো অন্ধকারটাকে আরেকটু গভীর করল, কিন্তু বিলাসবহুল দামি গাড়ির হেডলাইটের চকচকে আলো পথের বাঁকের অন্ধকারটুকু গিলে নিল। সুদর্শন পুরুষ দুটো দুজন দুজনের কপালে নিজেদের গান তাক করে রেখেছে। ট্রিগার চাপলেই দুজনের খেলাই সাঙ্গ হবে নিমিষেই। মানুষ দুটো দুজনেই দুজনের চোখ গভীর দৃষ্টিতে পরখ করে চলেছে, যেন সমস্ত কথা চোখে চোখেই হচ্ছে। স্বচ্ছ নীলচে ক্রোধের আগুন মিশ্রিত চোখ, কি ভয়ানক হুমকি সেগুলোতে। যেচে পড়ে মরতে এসেছিস? কথাটি বলেই বাঁকা হাসল রুদ্ররাজ। রুদ্ররাজের হাসি দেখে তাচ্ছিল্য হেসে ঠোঁটের কোণে রক্ত মুছল সারফরাজ। এরপর বলে উঠল, মনে হচ্ছে ওপারে যাবার খুব তাগদা তোর। আর রাস্তাটা কারো বাপের নয়। কে যেচে পড়ে মরতে এসেছে সেটা সময়ই বলে দেবে। সারফরাজের কথায় রুদ্রের তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে উঠল। সেই সাথে দাঁত পিষে ট্রিগার চাপতে চাইল। সারফরাজ তাচ্ছিল্য হেসে পলকহীন দৃষ্টিতে বলে উঠল, আমার মরণ তোর হাতে হবে না রুদ্র। আমি আমার জীবন অলরেডি অন্য একজনের কাছে সঁপে দিয়েছি। সে ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কারো শক্তি নেই আমাকে শেষ করার। সে তুই হোস আর যাই হোক। সারফরাজের বড় বড় কথায় রুদ্র তার চিরবিরিয়ে ওঠা রাগ কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করতে পারছে না। এদিকে গাড়িতে বসে বসে অভিরূপ ভেবে চলেছে কিছুক্ষণ আগের কথা। খুশি মনে বাসা থেকে বেরিয়ে পড়ে সারফরাজ আর অভিরূপ। উদ্দেশ্য ছিল আমজাদ হায়দারের বাড়িতে যাবার। সাদা গোলাপ রূপকথার ভারী পছন্দ। গুনে গুনে 101টি সাদা গোলাপ কিনেছে সারফরাজ, সেই সাথে রূপকথার পছন্দের চকলেট। যাত্রা পথে গুগল ম্যাপে ভয়ানক জ্যাম দেখে শর্টকাট গলির পথ ধরে সারফরাজ, কিন্তু হুট করে হাইওয়ের অদূরে গলির বাঁকে পথ আগলে দাঁড়ায় রুদ্রের গাড়ি। ঘটনাটা কাকতালীয় কিনা অভিরূপ জানে না। সারফরাজকে দেখেই রুদ্রের চোখ জোড়া জ্বলে ওঠে। নিজের অসামান্য ক্রোধ সংবরণ না করে গাড়ি থেকে নেমে আসে রুদ্র। রুদ্রের চেহারা দেখা মাত্র পিঠুই হাড়ি গ্রন্থিতে রক্ত ছলকে উঠে সারফরাজের। অভিরূপকে গাড়িতে বসিয়ে কোমরে বন্দুক গুজে চোয়াল শক্ত করে চোখে ঠান্ডা আগুন জ্বালিয়ে নেমে যায় সারফরাজ। মুখোমুখি দাঁড়ায় দুই নির্দয় পশুতুল্য মানব। কে কার থেকে অধিক হিংস্র তার প্রমাণ দিতে শুরু হয় কথাহীন হাতাহাত, যেন সিংহে সিংহে মারামারি। কেউ কারো কাছে পরাজয় মানতে নারাজ। ঘুষি কিল লাথি পাল্টাপাল্টি আঘাতে দুজনেই হয় রক্তাক্ত। শেষমেশ নিজেদের চূড়ান্ত নির্দয়তার বহিঃপ্রকাশ ঘটাতে দুজনেই বের করে আনে প্রাণঘাতী বন্দুক, তাক করে দুজন দুজনের কপালে। এরপর শুরু হয় কথার মারপেচ আর চোখে চোখে লড়াই। এহেন অপ্রীতিকর ঘটনায় অভিরূপ যেন স্তব্ধ নির্বাক। এই মুহূর্তে তার উচিত মধ্যস্থ হিসেবে দুজনের ঝগড়ার সমাপ্তি টানা। কিন্তু কেউ কি মানবে তার বুঝ দেওয়া কথা? আমার বাড়ি আগুন জ্বালিয়ে ভাবছিস তুই জিতে গিয়েছিস? আমার সাথে টক্কর দিয়ে জিতে যাওয়া এতই সহজ? বলেই ক্ষোভ ঝরিত হাসল রুদ্ররাজ। সে হাসির পানে তাকিয়ে সারফরাজ চোখে ক্রোধ ঢেলে বলল, অবশ্যই আমি জিতেছি। তোর অহংকার, দম্ভ, অন্ধকার মিশ্রিত পাপ আর স্বপ্ন পুরোটাই আমি জ্বালিয়ে দিয়েছি। ভেবেছিলাম তোকে চমকে দেব, কিন্তু আফসোস
খুব দ্রুত জেনে গেলি এর পেছনে আমি আছি। কোনো ব্যাপার না, আই লাইক ইট। কজ আই নো ইউ আর ব্রিলিয়েন্ট ডক্টর রুদ্ররাজ চৌধুরী।